মহান বিজয় দিবস আজ। বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ৭১-এর এই দিনে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে হানাদাররা। সিঙ্গাপুর পৌঁছেছেন ওসমান হাদি। চিকিৎসা কার্যক্রম শুরু, তদারকিতে বাংলাদেশ হাই কমিশন। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাৎ ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা নেই, ফের জানালেন সিইসি। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে কমিশন। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। মহান বিজয় দিবস আজ। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ এবং সর্বস্তরের মানুষ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ প্রাণ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর অর্জন হয় মহান স্বাধীনতা। মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধ আর বিশ্ব জনমতের তোপে তৎকালীন রেসকোর্স ময়দানে ৯৩,০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামে এক স্বাধীন ভূখণ্ড। বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের কথা জানাচ্ছেন রাজীব আহমেদ। জেনারেল নিয়াজির নির্দেশে ৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ভোর ৫টা থেকে শুরু করে যুদ্ধবিরতি। দুপুর ১টা জেনারেল হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। ঘণ্টাখানেকের মধ্যেই আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে তেজগাঁও বিমানবন্দরে এসে নামেন যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল অরোরা। তাকে অভ্যর্থনা জানান জেনারেল নিয়াজি। বিকেল ৫টা ১ মিনিট আগেই প্রস্তুত দলিলে মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল অরোরা, আর পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বুকের তাজা রক্তে বাংলার জমিন সিক্ত করেন ৩০ লাখ বীর সেনানী। এ সময়ে সম্ভ্রম হারান ৩ লাখ মা বোন। বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে করা হয় মেধাশূন্য। ১.৫ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলার ঘরে ঘরে তখন মুক্তির উল্লাস। ১৬ই ডিসেম্বর মুজিবনগরের প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজধানী শিগগিরই মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তর হচ্ছে। পাকিস্তানিদের মদতদাতা দেশদ্রোহীদের বিচারে গঠন হচ্ছে বিচার সংস্থা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। সিঙ্গাপুর পৌঁছেছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে সিঙ্গাপুর বিমানবন্দরে নামে অ্যাম্বুলেন্সটি। এর আগে এদিন বেলা ১১টা ২২ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে। পরবর্তীতে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর ১টা ৫৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সিঙ্গাপুরে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এরও আগে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, হাদির চিকিৎসার ব্যয়ভার বহন করবে অর্থ মন্ত্রণালয়। আর সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশন হাদির চিকিৎসা তত্ত্বাবধান করবে বলে জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
ডাক্তার সাইদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন হাদির চিকিৎসার তত্ত্বাবধান করবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এবারকার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। এর আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার আব্দুল আহাদ। আমরা আসলে আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই, এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সবাই প্রত্যাশা করি। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয়ে বিদেশে উসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে। অবভিয়াসলি টাকা ইনভলভ, আর অর্থ মন্ত্রণালয় আমরা বলেছি যে আমরা যাই লাগে অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে। পৌঁছার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসা কার্যক্রম শুরু হবে। যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে দেশে নির্বাচন হবে আশা জানিয়ে সেই নির্বাচনে জনগণের সঙ্গে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আর স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুইয়ার আরেকটি প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতারা এ সময় অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। শান্তিপূর্ণ পথে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা। দেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনের দিকে এগিয়ে চলেছি। দেশের মানুষ সেদিন প্রমাণ করবে উনি একটা নতুন বাংলাদেশ দেখবেন, এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদেরকে আর কি নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি। বিএনপি মহাসচিব এতে বলেন, স্বাধীনতার এত বছর পরও পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। এ সময় নিজেদের স্বার্থে একটি চক্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস রচনার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপব্যবহার করতে ষড়যন্ত্রকারীদের রূপ পরিবর্তন হলেও চরিত্র বদলায়নি বলেও অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? আগামী নির্বাচনের উপরই দেশের সার্বভৌমত্ব নির্ভর করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়ই হবে, এতে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার সকালে রাজধানীতে তরুণদের ভোট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নত হয়েছে উল্লেখ করে ওসমান হাদি হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা বলেও মন্তব্য করেন সিইসি। রিপোর্ট করছেন এম আর আসাদ।
সোমবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ইউথ ভোটার প্রোগ্রামে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তরুণ ভোটারদের নির্বাচন সম্পর্কে ধারণা দেয়া হয় এই অনুষ্ঠানে। বক্তব্যে সিইসি নাসির জানান, নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময়ে তফসিল মেনেই সম্পূর্ণ হবে নির্বাচন। We are fully prepared to move ahead. ইলেকশন হবে ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচনী আবহে এমন ঘটনা পূর্বেও ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত বলেও জানান নাসিরউদ্দিন। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে আলোচিত কয়েকটি ঘটনা সামাল না দিতে পারায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে হাদির উপর হামলাকারীদের গ্রেফতার সহ 3 দাবিতে সচিবালয় অভিমুখে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। শামীমুজ্জামানের সহায়তায় আরও জানাচ্ছেন মোহাম্মদ জুয়েল। এক হাদি হাসপাতালে, লক্ষ্য হাদি রাজপথে, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ, এমন সব স্লোগানে মুখরিত মন্ত্রীপাড়া। এই যে আক্রমণ, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে আমরা এটা বিশ্বাস করি। আমরা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, মানুষ নিরাপত্তার সাথে বাস করবে। সোমবার দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশি বাধায় তা হাইকোর্ট মোড়েই থেমে যায়। আমাদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। এ সময় ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার সহ 3 দাবিতে বিক্ষোভ করেন তারা। ওনাকে মনে হচ্ছে উনি কোনো না কোনো ভাবে ভাইস, এবং উনি কোনোভাবেই উনি নিজের সঠিক কাজটা করতে পারতেছে না। যে মূল গুলি করেছে তাই কিন্তু কোনোভাবে আটক করতে পারেনি, এবং আমরা শুনেছি যে ইতিমধ্যে তিনি ভারতে পালিয়ে গেছে। পরে সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে হাদির হামলাকারীদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আমরা 3 দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে। আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি, আমাদের ভাই ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে, এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ছাত্র অধিকার পরিষদ। এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়। এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। মোহাম্মদ জুয়েল, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। সোমবার পর্যন্ত 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আটক রয়েছে আরও 4 জন। ঘটনার 2 দিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর যে হামলা, সে হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে আপনারা জানেন এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। ওসমান হাদিকে গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনও নিশ্চিত নয় বলে জানালেন ময়মনসিংহ 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বলেন, সন্দেহভাজন দিলীপ সান্যালকে আটক করতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এদিকে বারোমারি সহ কয়েকটি এলাকা থেকে সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ঢাকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিজিবি। ময়মনসিংহ সেক্টর। যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত আমাদের ময়মনসিংহ সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি, এটা নিয়ে আমরা এখনো কাজ করছি। আমরা কেউ নিশ্চিত না। আমরা দিলীপকে ধরার জন্য আমরা সতর্ক শক্তি আমরা নিয়োগ করেছি, আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি। কারণ দিলীপকে ধরা গেলে অনেক কিছু তথ্য আমরা বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে দিলীপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাভোগ থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার দুপুরে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী M.H. তামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইন অনুযায়ী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফের ভিন্ন মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রিপোর্ট করছেন মেজবা রহমান। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 2 অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 27 নভেম্বর হাসিনা কামালের সাজা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় প্রসিকিউশন। প্রতিটি অভিযোগেই তাদের মৃত্যুদণ্ডই ন্যায় বিচার বলে মত দেন প্রসিকিউটর গাজী তামিম। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি। আইন অনুযায়ী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান থাকলেও অবকাশকালীন ছুটির পর এ নিয়ে চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন। বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কি থাকে, যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কান্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংগঠিত 6 হত্যা সহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরবর্তী সাক্ষ্য 17 ডিসেম্বর। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সে কারণে সোমবার দুপুর 2টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গুলিস্তান আহাদ বক্স হতে ইত্তেফাক মোড় পর্যন্ত, এছাড়া মতিঝিল অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজু ক্রসিং, মতিঝিল পার্ক রোডের উত্তর দিক হতে ইত্তেফাক মোড় অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজু গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা UBL প্রেস ক্লাব হয়ে চলাচল করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করবে।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছে সিলেট অনলাইন প্রেস ক্লাব ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সোমবার সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী সহ অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম। রাত্রে 12টা 1টা 2টা মানে বেশ কয়েকদিন আমি হেরে ঘুরে দেখছি যে কারাগার আড্ডাতে কেন আড্ডাতে কোনো ছেলে করতেছে কোন কারণ এবং এদের একটা অংশ কিন্তু মাদক সেবন করে। তো আমরা এই জন্য কখনো কখনো একটু পরিসিদ্ধান্ত নিতে চাই বা নেতৃত্ব যাচ্ছি বা যাই এই কারণে যাতে করে আমার সমাজকে দিয়ে আসতে দিন শেষে সমাজ যদি না থেকে আপনার পরিবার যদি না থেকে, কারণ আমি আপনার কিন্তু যেতে নেই এরপরে আপনার বংশধর যদি ভালো না থাকে এই দেশ চালাবে না। পায়রা বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়েছে বরগুনার বালিয়াতলী ও নলটোনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বসতবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পায়রা বিষখালী নদীর ভাঙনে বরগুনার নলটোনা ও নিশানবাড়িয়া গ্রামের অসংখ্য বাড়িঘর ফসলি জমি ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একের পর এক ভাঙনে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, ফালিসাতলী, উরবুনিয়া গ্রামেরও শত শত পরিবার ফসলি জমি এবং বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদী ভাঙন রোধে বাঁচার জন্য নলটোনা ও বালিয়াতলী গ্রামের মানুষ টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে। আমরা যাতে বিলীন না হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে এরকম মানববন্ধন করে প্রাক্তন সংসদের কাছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে বলেছি, বাট স্থায়ী বা টেকসই কোনো বাঁধ অথবা ব্লক অথবা নদী শাসনের প্রক্রিয়ায় কোনো কিছু করা হয় নাই। ভাসমান অবস্থায় আমাদের এই নদীটা যদি ব্লকের ব্যবস্থা করা হয় তাহলে আমরা মনে করেন যে একটু থাকার আশ্রয় পাবো। বরগুনা জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সামান্য বরাদ্দে বাঁধ সংস্কার সহ উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় কোনো উপকারে আসছে না। প্রতি বছর বর্ষার মৌসুমে মাটির বেড়িবাঁধ দেয়, এই মাটির বেড়িবাঁধ আসলে আমাদের কোনো কাজে আসে না। হাজার হাজার একর জমি আমাদের বিলীন হয়ে গেছে, কিন্তু আমাদের দাবি হইলে আর কোনো অব্দ বেরিবাঁধ দরকার নাই, স্থায়ী ব্লকসহ একটা বেরিবাঁধ চাই আমরা। স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আগে যে জায়গাগুলোতে ভাঙন প্রবণ ছিল বেশি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ চলমান আছে। নতুন করেও আবার কিছু জায়গায় আমরা লক্ষ্য করলাম যে অতিরিক্ত ভাঙন কবলিত হয়েছে এবং দুর্যোগ ঝুঁকিতে পড়েছে। তো সেই জায়গাগুলোর আসলে আমরা যাতে টেকসই বাঁধ বা সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে টেকসই করতে পারি, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সমুদ্র উপকূলীয় জেলা বরগুনাবাসীর দাবি দায়সারা মেরামত নয়, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের। আফরিন পপি, মোহনা সংবাদ। 2 বছরেরও বেশি সময় অকেজো পড়ে আছে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন। এতে আগমন ও প্রস্থান সময় নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক ও কর্মচারীরা। অভিযোগ রয়েছে নিম্নমানের যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের অভাবে মাত্র 2 বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে এই প্রকল্প। মেশিন সচলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। স্কুলে শিক্ষকদের উপস্থিতি সঠিক সময় নিশ্চিতে 2020 সালে গোপালগঞ্জের 862টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। কিন্তু স্থাপনের পর থেকেই এতে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। বছর খানেকের মধ্যেই সার্ভার সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া সহ নানান ত্রুটিতে বন্ধ হতে শুরু করে বেশিরভাগ মেশিন। 2023 সালের মধ্যে জেলার সব কয়টি বায়োমেট্রিক হাজিরা যন্ত্রই সম্পূর্ণরূপে অকেজো হয়ে যায়। সফটওয়্যার জনিত সমস্যার কারণে বিগত 2 বছরের বেশি সময় ধরে কিন্তু আমাদের বায়োমেট্রিক হাজিরা মেশিন ব্যবহৃত হচ্ছে না, কিন্তু মেশিনটি ভালো আছে এখনো। এর জন্য কিন্তু আমরা পেমেন্ট করেছি, বাট এটার সুবিধা ভোগ করতে পারছি না। প্রায় 5-6 মাসের মতন আমরা এতে সক্রিয় ছিল অ্যাপসটা, তখন আমরা ওইভাবে করেছিলাম,
কিন্তু এর পরবর্তীতে কোনো এক কারণে হয়তোবা আমাদের মেশিনটা অ্যাপসের সাথে সংযুক্ত না। আমাদের স্কুলের ডিজিটাল হাজিরা মেশিনটি ৬-৭ মাস চালু ছিল, আমরা ব্যবহার করতে পেরেছি। এখন আমরা ডিজিটাল হাজিরা মেশিনে হাজিরা দিতে পারি না, আমরা অ্যানালগ পদ্ধতিতে কাগজে কলমে আমরা হাজিরা দিচ্ছি। শীঘ্রই যন্ত্রগুলো সচল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অফিস এটা জানে না কি উপস্থাপনের বিষয়টা, স্থাপন যেটা করেছে এটা স্কুল পর্যায়ে হয়েছে এবং স্কুল পর্যায়ে যেটা শুনছি আমি এখানে এসে যে তারা স্থাপন করেছিল কিন্তু সেগুলো এখন সচল নেই। সচল করা যদি অচল থাকে বা আমরা এটা তাদের কাছে তথ্য নিব এবং সচলের ব্যবস্থার জন্য বলা হবে। জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 862টি। বায়োমেট্রিক স্থাপনে প্রতিটি স্কুল থেকে নেওয়া হয় 22,000 টাকা করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অ্যাশেজের তৃতীয় টেস্টে অ্যাডিলেডে আগামী 17 ডিসেম্বর মাঠে নামছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড। এই টেস্ট সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ব্রিসবেনের ম্যাচ থেকে পরিবর্তন একটি, গুস অ্যাটকিনসন বাদ পড়েছেন, দলে ঢুকেছেন জশ টাং। অ্যাশেজের প্রথম 2 টেস্টে হেরে সিরিজ হাতছাড়া হওয়ার আশঙ্কা ইংল্যান্ডের সামনে, তাই অ্যাডিলেডে তৃতীয় টেস্টে জয় তুলে নিতে মরিয়া তারা। প্রথম 2 ম্যাচে মিশেল স্টার্ক, ট্র্যাভিস হেডদের সামনে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। 5 ম্যাচের সিরিজে এই মুহূর্তে 2-0 এগিয়ে অস্ট্রেলিয়া। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মহান বিজয় দিবস আজ, বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ৭১-এর এই দিনে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে হানাদাররা। সিঙ্গাপুর পৌঁছেছেন ওসমান হাদি, চিকিৎসা কার্যক্রম শুরু, তদারকিতে বাংলাদেশ হাই কমিশন। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাৎ ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা নেই, ফের জানালেন সিইসি। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে কমিশন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।